আমরা পার্সেন্টেজ নিয়ে নেবো নাকি? আর কেউ আসবে না? আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন স্যার? চীনা মেডিকেল স্যার। হ্যাঁ, কোভিডে। আচ্ছা, কোভিড হওয়াতে আমাদের যাদেরকে নিচে পড়ে সবাইকে কোভিডে প্লেসমেন্ট দিচ্ছে। এক্সট্রা পেমেন্ট তো স্যার বলছে যে এখনো পাইনি স্যার। না, ওরা সিস্টেম বলছিল তো। ওটা তো গত 2 মাস আগে প্রজ্ঞাপন জারি করছিল তো, কিন্তু এর আগে যেগুলা পড়াইছিলাম তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল, একটা হলো প্রেগন্যান্সি। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? জি স্যার। ওকে, নাইস। প্রেগন্যান্সি, ডেলিভারি, অ্যাবর্শন, তারপরে ছিল হলো এরপরে কি ছিল? ভার্জিনিটি ডিক্লারেশন। হ্যাঁ, ওকে, ফাইন। খুবই ইম্পর্টেন্ট এই টপিকস গুলো। এগুলো পরীক্ষায় ভাইবা বোর্ডে কার্ড থাকবে। প্রেগন্যান্সি এন্ড ডেলিভারি, অথবা অ্যাবর্শন ইটসেলফ একটা কার্ড, অথবা ভার্জিনিটি ইটসেলফ একটা কার্ড। ঠিক আছে? তো এই বিষয়গুলো ইন্ডিভিজুয়াল যখন উঠে যাবে অনেক বেশি পড়া জিজ্ঞেস করবে, আদারওয়াইজ একটু টাচ দিতে পারে। ঠিক আছে? তো এখন কার কখন কোনটা কার্ড ওঠে এটা আমরা জানি না, এবং এই টপিকস গুলো খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমাদেরকে কিভাবে পড়তে হবে, প্রশ্ন কি জিজ্ঞেস করা হবে, এগুলো আমরা অলরেডি তোমাদের বলে ফেলছি। ঠিক আছে? তো আমরা আজকে যেটা ইম্পর্টেন্ট আরেকটা টপিক, সেটা হচ্ছে ইম্পর্টেন্স এন্ড স্টেরিলিটি। তো ইম্পর্টেন্স এন্ড স্টেরিলিটিটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এটা কারণ হলো এটা কার থাকে, এবং আরেকটা বিষয় হলো এই টপিকস গুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে একেবারেই জড়িত। এই টপিকস গুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে একেবারেই জড়িত। তো যেহেতু প্র্যাকটিক্যাল লাইফের সাথে জড়িত, তো দেখা গেছে এগুলো তুমি যদি একটু জানতে পারো, তোমার পার্সোনাল লাইফ, তোমার ফ্রেন্ড, আত্মীয় স্বজন, সবার ক্ষেত্রে এই জিনিসগুলো তোমাকে কাজে দিবে। কারণ এই টপিকসগুলোর জ্ঞানের অভাবের কারণে আজকে আমাদের প্রচুর ভুল বোঝাবুঝি হচ্ছে, দ্বন্দ্ব তৈরি হচ্ছে, সামাজিক বিভিন্ন ধরনের অবক্ষয় দেখা দিচ্ছে, সংসার অশান্তি চলছে, পার্সোনাল লাইফ নিয়ে মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে। এমন অনেক কঠিন কঠিন বিষয় তৈরি হচ্ছে, যেগুলো আমরা একটু চেষ্টা করবো এগুলো জানার, এবং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স স্টেবিলিটি থেকে প্রচুর কোয়েশ্চেন আসবে, রিটেনে যেমন আসে, ভাইভাতেও আমাদেরকে জিজ্ঞেস করা হয়। আচ্ছা, আমরা একটু শুরু করি। এটা হচ্ছে ইম্পর্টেন্স এবং স্টেবিলিটি। কেন হলো দুইটা টার্ম, এই টার্ম দুইটার মিনিং খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দুইটা টার্মকে একই মনে করি, বাট মিনিং অনেক ডিফারেন্স। ডেফিনেশনটা জানতেই হবে। ইম্পর্টেন্স কি? স্টেরিলিটি।
ইম্পর্টেন্স হলো ইনএবিলিটি অফ এ পারসন টু পারফর্ম সেক্সুয়াল ইন্টারকোর্স। এখানে কথাগুলোর মধ্যে কিন্তু ভিন্নতা আছে। আর একটা হচ্ছে স্টেরিলিটি, ইনএবিলিটি অফ দ্য মেল টু বিগেট চিলড্রেন অর চাইল্ড, ফিমেল ইনএবিলিটি টু কনসিভ। কথাগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি তুমি একটু খেয়াল না করো, ভাইবা টেবিলে গিয়ে দুইটার ডেফিনেশন একই বলে দিবা। তো ইম্পর্টেন্সের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে ইনএবিলিটি টু পারফর্ম সেক্সুয়াল ইন্টারকোর্স। সেক্সুয়াল ইন্টারকোর্স যারা করতে পারবে না বা তার সক্ষমতা নেই, এটাকে বলা হচ্ছে ইম্পর্টেন্স বা ইম্পর্টেন্ট মেইল। ইম্পর্টেন্স কথাটা মেইনলি গোজ টু দ্য মেইল, পুরুষের ক্ষেত্রে যায়। যে সমস্ত পুরুষ সেক্সুয়াল ইন্টারকোর্সে ইনেবল, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে ইম্পর্টেন্ট মেইল। প্রশ্ন থেকে যায়, তাহলে ফিমেলের ক্ষেত্রে এটার নাম কি? ফিমেলকেও ইম্পর্টেন্ট বলা যায়, তবে ফিমেলের ক্ষেত্রে আলাদাভাবে এটা একটা নামকরণ আছে, তা আমরা একটু পরে বলবো। তাহলে ইম্পর্টেন্স এই টার্মটা বা ইম্পর্টেন্ট এই টার্মটা মেইনলি যায় হচ্ছে মেইলের ক্ষেত্রে। আচ্ছা, একটা মিনিট। কবে কবে আসছিলাম ওগুলো না? তিন দিন আসলাম। দেখে দিই আমার টাকা পয়সা। 6টা মানে আপনার 6টা ক্লাস পেয়ে হবে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? Yes, sir. ফাইন, ঠিক আছে, সরি ফর ইন্টারাপশন। আচ্ছা, তাহলে ইম্পর্টেন্সই সেটা হচ্ছে মেইনলি মেইলের জন্য রিলেটেড। ফিমেলের ক্ষেত্রে কি হবে সেটা আমরা একটু পরে আসতেছি। এখন আসলে স্টেরিলিটিটা কি? স্টেরিলিটি এবং ইম্পর্টেন্সের মধ্যে ডিফারেন্সটা এই জায়গায়। স্টেরিলিটি ইনএবিলিটি অফ দ্য মেল টু বিগেট চিলড্রেন, অর্থাৎ কোন পুরুষ সন্তান জন্মদানে অক্ষম। কথাটা কিন্তু একটা হচ্ছে কোন পুরুষ সেক্সুয়াল ইন্টারকোর্স করতে অক্ষম, সেটা নাম ইম্পর্টেন্সি। আর একটা হচ্ছে সন্তান জন্ম, হয়তো সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারে, সেক্সুয়াল ইন্টারকোর্স ইজ গুড, বাট সে ইনেবল টু বিগেট চিলড্রেন, সন্তান জন্মদান হচ্ছে না। ফিমেলের ক্ষেত্রে বলা হচ্ছে, ফিমেলের ক্ষেত্রেও সেম টার্মিনোলজি স্টেরিলিটি, সেটা হচ্ছে টু কনসিভ, ইনএবিলিটি টু কনসিভ, সে সন্তান জন্মধারণ করতে পারছে না। পুরুষ হচ্ছে সন্তান জন্মদান করার ক্ষমতা নেই, আর ফিমেল হচ্ছে সন্তান গর্ভে ধারণ করার ক্ষমতা নেই। কথাগুলো কিন্তু ভিন্নতা আছে, এই টার্মগুলো কিন্তু ভালো করে মাথায় রাখো। হ্যাঁ, এই এক সিম্পল টার্ম একটু ডিফারেন্সের কারণে সবাই ফেল করে যায়, এগুলো থেকে নড়বে না, না পারলে, এবং এগুলো প্র্যাকটিক্যাল ওরিয়েন্ট। এখন তাহলে প্রশ্ন আসে, যে সমস্ত পুরুষ সেক্সুয়াল ইন্টারকোর্সে এবল, তারা সেক্সুয়াল ইন্টারকোর্স পারফর্ম করতে পারতেছে, এভরিথিং ইজ গুড, কিন্তু সে স্টেরাইল, সেটা কিভাবে বুঝবে? তো সেটা তো সে ইমিডিয়েটলি বুঝবে না। সেটা দেখা যাবে তার সেক্সুয়াল ইন্টারকোর্স হওয়ার পর 1 বছর 2 বছর প্রেগন্যান্সি ডেভেলপ করতেছে না তার ওয়াইফে। তখন গিয়ে মানুষের মধ্যে একটু হেডেক হয় যে এতদিন বিয়ে হলো, কোনো সন্তান হচ্ছে না, প্রেগন্যান্সি ডেভেলপ করতেছে না। তখন গিয়ে দেখা যায় ডক্টরের শরণাপন্ন হয়। এখন আমরা সিমেন অ্যানালাইসিস করি, স্পার্ম কাউন্ট করি, স্পার্ম মোটাইলিটি দেখি, এরকম অনেকগুলা বায়োকেমিক্যাল টেস্ট আছে। এগুলা করে গিয়ে আমরা বুঝতে পারি যে সে কি স্টেরাইল কিনা। স্টেরাইল হবে যদি অ্যাজোস্পার্মিয়া হয়, কোনো ধরনের স্পার্ম না থাকে। ঠিক আছে, এরকম আরো অনেকগুলো ডিজিজের কারণেও হতে পারে, এগুলো আমরা একটু পরে বলবো। ফিমেলের ক্ষেত্রেও সেম, দেখা গেছে পুরুষ ঠিক আছে, এরপরে ফিমেলকে এক্সামিন করা হচ্ছে, সেক্ষেত্রে তার কোনো টিউমার বা অন্য কোনো ডিজিজের কারণে তার স্টেরিলিটি ডেভেলপ করে গেছে, তখন তারা ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যায়। বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আমাদের অপশন আছে। এখন কথা হলো ইম্পর্টেন্ট এবং স্টেরাইল, এই দুইটার মধ্যে নালিটি অফ ম্যারেজ অর ডিভোর্স,
বিয়ে ভেঙে যাওয়া বা ডিভোর্স হয়ে যাওয়া কোন ক্ষেত্রে আইনের সহায়তা পেতে পারে, বা কোন ক্ষেত্রে এই প্রশ্নটা অ্যারাইজ করে, কোন ক্ষেত্রে মানুষ বেশি বিয়ে ভেঙে যেতে পারে? বলো, রেসপন্স করো তো দেখি। কি মনে হয়? Sterility. So sterility. Importance, sir. ইম্পর্টেন্সি। Importance, sir. কেউ বলছে ইম্পর্টেন্স, কেউ বলছে স্টেরিলিটি। মেইনলি ইম্পর্টেন্স, কারণ যে সেক্সুয়াল ইন্টারকোর্স করতেই পারতেছে না তার বিয়ে তো টিকবেই না। তার ওয়াইফ যদি স্যাটিসফাইড না হয়, তার ওয়াইফ এবং তাদের মধ্যে গ্র্যাটিফিকেশন না হয়, সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন না পায়, তখন তো দেখা যাবে সন্তান সমাজে পরিবারে অশান্তি চলে আসবে, সংসারে স্টেরিলিটি আসতেছে তো অনেক পরে। তুমি আগে তো সেক্সুয়াল ইন্টারকোর্স পারফর্ম করতে হবে, সেটার পরে আসতেছে তোমার স্টেরিলিটি আছে কি নাই হিসাব, বুঝতে পারছো? এখন পারফরম্যান্সই নাই, কোনো ধরনের সেক্সুয়াল গ্র্যাটিফিকেশনই নাই, তাহলে তো এখানে স্টেরিলিটি প্রশ্নই আসতেছে না। এই জন্য নালিটি অফ ম্যারেজ আর ডিভোর্সের বিষয়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিবাহ বিচ্ছেদ যেগুলো হচ্ছে, মামলাগুলো হচ্ছে সিভিল কেসগুলো, সেগুলো হচ্ছে যে ইম্পর্টেন্সের কারণে। আর তুমি তোমার লাইফ পার্টনার বা যে আছে, তুমি কোনোভাবে তাকে সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন দিতে পারতেছো না, তুমি পারো না, দেখা গেছে আমাদেরকে পেশেন্ট আমি এইসব বিষয়গুলো সাধারণত খুব কমনলি আমাদের কাছে রুগীরা আসে এবং অনেক সময় শাই ফিল করার কারণে বলতে পারে না। তো দেখা যাচ্ছে স্টেরিলিটিটা আসতেছে আরো অনেক পরে, তার আগে হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্সই যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বিষয়গুলো চলে আসবে আগেই, যে যত ধরনের নালিটি অফ ম্যারেজ, ডিভোর্স যেগুলো হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু ইম্পর্টেন্সের কারণ। এখন আসে এই দুটো টার্ম যাওয়ার পরে আমরা একটু দেখবো প্র্যাকটিক্যালি কিছু জিনিস জানবো। 10 to 15% of all married couples are involuntarily sterile। তাইলে বলা হচ্ছে প্রায় ডাটা বলতেছে 10 to 15% কিন্তু কাপল স্টেরাইল থাকতে পারে, যাদের সন্তান হচ্ছে না। যারা বলছে স্টেরিলিটির কারণে নালিটি অফ ম্যারেজ হতে পারে, ডিভোর্স হতে পারে, তো অনেকের হচ্ছে না, 10 বছরও বাচ্চা হচ্ছে না, 5 বছরও হচ্ছে না, আবার 10 বছর পর গিয়ে হচ্ছে, আবার অনেকের হচ্ছেই না, বিয়ে কি ভেঙে যাচ্ছে, ভাঙতেছে না। কারণ হচ্ছে স্টেরিলিটি এবং ইম্পর্টেন্সির মধ্যে সে যেহেতু সেক্সুয়াল ইন্টারকোর্স পারফর্ম করতেছে, তারা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন নিচ্ছে, পাচ্ছে, সংসার টিকে যাবে। এই জন্য স্টেরাইল বা স্টেরিলিটির কারণে খুব কম নালিটি অফ ম্যারেজ বা ডিভোর্স হয়। সেটা হতে পারে, তুমি চাইলে অনাবশ্যই নিতে পারো, তো করার বিষয়। এখানে আবার একটা ব্যাপার হচ্ছে 10 to 15% মেরিড কাপল ইনভলন্টারি স্ট্যাটাসে জানে So sound শোনা যাচ্ছে না। can be sterile without being important, or he can be important। শোনা যাচ্ছে না কেন? স্যার বারবার ব্রেক হয়ে আসছে স্যার, স্যার বেজে যাচ্ছে স্যার। হয়তো নেট স্লো ছিল, সেটা হতে পারে, স্লো হলে হয়তো বেজে যেতে পারে, ব্যান্ডউইথ অনেক সময় যদি স্লো থাকে। এখন কি শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার। ওকে ফাইন, ঠিক আছে। যদি শোনা না যায় বলো, আমি রিক্যাপ করবো না, এটার বিষয়গুলো তো আর আমাদের হাতে নেই। ওকে, তাহলে অনেক সময় দেখা যায় স্টেরাইল পারসন কিন্তু তার সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারতেছে না, অত ইম্পর্টেন্ট। আবার দেখা যাচ্ছে সে খুব ভালো সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারতেছে, এভরিথিং ইজ গুড, পটেন্ট গাই, কিন্তু সে স্টেরাইল, অথবা দুইটাই হতে পারে, কিছুই পারে না। ঠিক আছে, এখন আসো যে টার্মটা আমরা একটু আগে বলছিলাম যে ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্সি, এই টার্মটা গোস টু দ্য মেইল। তো ফিমেলের ক্ষেত্রে কোনটা? ফ্রিজিডিটি। এটা খুব ইম্পর্টেন্ট, হাসানুজ্জামান ভুঁইয়া স্যারের খুব প্রিয় কোয়েশ্চেন, যে হোয়াট ডু ইউ মিন বাই ফ্রিজিডিটি। ফিমেলের ক্ষেত্রে এটাকে কি বলে? ইনএবিলিটি টু পারফর্ম সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা ফিমেলের ক্ষেত্রে কি বলে? স্যার স্লাইড দেখা ফ্রিজিডিটি। যাচ্ছে না। মেলের ক্ষেত্রে ইম্পর্টেন্স is the inability to initiate
কোনো সমস্যা? Sir, slide. স্লাইড দেখা যাচ্ছে না? স্যার ইন্ট্রোডাকশনটা দেখা যাচ্ছে, আপনি যেটা পড়াচ্ছেন সেটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, ও বুঝছি। আমার শেয়ার করার ক্ষেত্রে ইন্ট্রোডাকশন দিয়ে শেয়ার করে ব্যাস। ওকে, ওকে নাও। ইজ ইট ওকে? জি স্যার। ওকে, তো ফ্রিজিডিটির ক্ষেত্রে হচ্ছে inability to perform sexual intercourse or sexual arousal in the female, শেষ। তাহলে ইম্পর্টেন্সি মেল, ফিমেলের ক্ষেত্রে সেটাকে বলা হবে ফ্রিজিডিটি। এখন আসো প্রিম্যাচিউর ইজাকুলেশন, এগুলো আমাদের খুব বেশি দরকার নেই। সেক্সুয়াল ডিসফাংশন, প্রিম্যাচিউর ইজাকুলেশন অথবা ফ্রিজিডিটি অথবা ইম্পর্টেন্সি, এভরিথিং হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশনের মধ্যে পড়বে। অর্থাৎ যে কোনো ধরনের ইম্পেয়ারমেন্ট যদি সেক্সুয়াল গ্র্যাটিফিকেশনে মানে কি হয়, বাধা দেয় অথবা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন নিতে না পারে, সেই যে কোনো ধরনের সমস্যাগুলোকেই সেক্সুয়াল ডিসফাংশনের আওতায় আনে। এটা ডেফিনিশন অনেক সময় জিজ্ঞেস করা হয়, হোয়াট ডু ইউ মিন বাই সেক্সুয়াল ডিসফাংশন? either in the desire for sexual gratification or in the inability to achieve it. তো যে কোনো ধরনের ইম্পর্টেন্সি, স্টেরিলিটি, প্রিম্যাচুর ইজাকুলেশন, বিশেষ করে প্রিম্যাচুর যেগুলো ফিজিলিটি, এই ইম্পর্টেন্সি এগুলো হচ্ছে তোমার সেক্সুয়াল ডিসফাংশনের মধ্যে পড়ে। প্রশ্ন আসে প্রায় সময়, হোয়াট আর দ্য মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স অফ ইম্পর্টেন্সি এন্ড স্টেরিলিটি? দুই ধরনের কেসে তোমার এই ইম্পর্টেন্সি এবং স্টেরিলিটির প্রয়োজনীয়তা দেখা দেয়, সিভিল কেস, ক্রিমিনাল কেস। সিভিল কেসের মধ্যে অলরেডি বলে ফেলছি, বিবাহ বিচ্ছেদের কথা যখন চলে আসে, ডিভোর্স চলে আসে ইম্পর্টেন্সির ক্ষেত্রে, অ্যাডাল্টারি যদি করে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, বাচ্চার ম্যাটারনিটি নিয়ে, লেজিটিমেসি নিয়ে যদি প্রশ্ন আসে, তারপর হচ্ছে সন্তান দত্তক নিয়ে, অ্যাডপশন নিয়ে যদি কথা আসে, ক্লেম ফর ড্যামেজ হয় লস অফ সেক্সুয়াল ফাংশন, অ্যাক্সিডেন্ট করে কারো যদি তোমার দেখা যায় সেক্সুয়াল ফাংশন লস হয়ে যায়, কারো যদি তোমার পেরিফেরাল নার্ভ যদি ড্যামেজ হয়ে যদি তোমার ইজাকুলেশনে প্রিম্যাচিউরিটি ডেভেলপ করে, ইম্পর্টেন্সি ডেভেলপ করে, এই কেসগুলোতে তুমি, এগুলো হচ্ছে সব সিভিল কেস, এগুলোতে ইম্পর্টেন্সি স্টেরিলিটি বিষয়গুলো দেখা হয়। ক্রিমিনাল কেসে যেমন রেপ করলে দেখা যায়, রেপ কেস, আনন্যাচারাল অফেন্স, অ্যাডাল্টারি, এইরকম কেসগুলো হচ্ছে তোমার কি হয়, এই বিষয়গুলোর কারণে এই কেসগুলা ডিল করা হয়। এখন আসো, এটা পরীক্ষা আসে, হাউ ইউ উইল এক্সামিন এ কেস অফ ইম্পর্টেন্ট অর স্টেরাইল পারসন। তুমি চাইলা একটা পুরুষকে, একটা মহিলাকে চাইলেই কি তুমি ইম্পর্টেন্ট কিনা, স্টেরাইল কিনা টেস্ট করতে পারো? পারো না। এটার জন্য কিন্তু আইনগত কিছু নিয়ম আছে। এক নাম্বার হচ্ছে, তুমি যদি চাচ্ছ যে মামলা করে দিচ্ছ, নালিটি অফ ম্যারেজ, আমি বিবাহ রাখবো না কারণ সে ইম্পর্টেন্ট, সে বলতেছে এখন সে গরমে, সে বলতেছে না আমি ইম্পর্টেন্ট, মামলা গেল কোর্টে, এখন কোর্ট বলতেছে ঠিক আছে, এটা এক্সামিন করা হোক ফরেনসিক এক্সপার্টের মাধ্যমে, দিস কল অর্ডারড বাই কোর্ট অর পুলিশ, কোর্ট থেকে একটা অর্ডার লাগবে, দেন তুমি এক্সামিন করতে পারবা। কমপ্লিট হিস্ট্রি নিতে হবে। কিসের হিস্ট্রি নিবা? হ্যাবিট, স্মোকিং, অ্যালকোহল, বিভিন্ন হ্যালুসিনিক ড্রাগ। সো বি কেয়ারফুল। স্মোকিং, অ্যালকোহলিক ড্রাগ যেগুলো আছে, এগুলোতে কিন্তু ইম্পর্টেন্সি অর স্টেরিলিটি যে কোনো একটা ডেভেলপ করতে পারে। ডায়াবেটিস, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কজ, এটা আছে কিনা, কারণ ডায়াবেটিসে হয় না, যখন দীর্ঘদিন ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে, পেরিফেরাল নিউরোপ্যাথি যখন ডেভেলপ করবে, ফেনাইল নার্ভ যে সাপ্লাইগুলো আছে এগুলো যখন ড্যামেজ হয়ে যাবে, তখন আর ইরেকশন হবে না, যেটা আমরা অনেক সময় বাংলা বলি কি আর দাঁড়াবে না, নাকি? ভেরি খুব রেয়ার কথাগুলো শুনতে, বাট এগুলো তুমি যখন আউটডোরে যাবা, স্কিনে বসবা, সাইকেট্রিতে বসবা, অর পেশেন্ট তুমি এরকম প্র্যাকটিক্যাল লাইফে পাবা, এরা এসে বলে ফেলবে। তারপর আসতেছে ট্রমা, লাইক স্পাইনাল ইনজুরি, স্পাইনাল কর্ড ইনজুরির কারণে যদি তোমার লোয়ার লিম এবং সেক্সুয়াল অর্গানের নার্ভ সাপ্লাই, এই সেগমেন্টটাই যদি ড্যামেজ হয়ে যায়,
তখন কিন্তু ইরেকশন, ইজাকুলেশন, স্টেরিলিটি সবগুলাই ডেভেলপ করতে পারে। হেড ইনজুরি, তোমার ব্রেনের কোনো একটা এরিয়া যদি ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রেও তোমার কি হবে, প্যারেস্থেসিয়া ডেভেলপ করবে, প্যারেসিস ডেভেলপ অর্থাৎ প্যারালাইসিস ডেভেলপ করলেও কিন্তু এই প্রবলেমগুলো দেখা দেয়। বিভিন্ন ভেনারিয়াল ডিজিজ আক্রান্ত কিনা, যারা বিশেষ করে এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার্স করে তাদের দেখা যায় সিফিলিস হয়, গনোরিয়া হয়, সেগুলোতে যদি পোস্ট কলাম স্পাইনাল কর্ড যদি ডরসাল কলামকে ধরে ফেলে, তখন কিন্তু প্যারালাইসিস ডেভেলপ করতে পারে। হাইপার টেনশনের কিছু ড্রাগের কারণে, বিভিন্ন অকুপেশন লাইক যারা পেইন্টার্স দীর্ঘদিন ধরে ডাস্ট এরিয়াতে কাজ করে, বিভিন্ন ধরনের কালারিং মেটালিক এজেন্টে কাজ করে, এদের ক্ষেত্রেও দেখা যায় লেডে নিউরোপ্যাথি ডেভেলপ করে। এই লেড নিউরোপ্যাথি থেকেও এইরকম প্রবলেম হতে পারে। এবং বিভিন্ন সেক্সুয়াল হিস্ট্রি তুমি নিবা, যে এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার ছিল কিনা, বিশেষ করে বাইরের দেশে ছিল কিনা, কারোর সাথে এরকম এভিয়েশন ছিল কিনা, দেখা যাচ্ছে সে সমকামিতা করতেছে, হোমোসেক্সুয়ালিটি করতেছে, অ্যাডাল্টারি করতেছে অ্যানিমালের সাথে, এগুলা বিভিন্ন ধরনের পারভার্সনে যদি কেউ জড়িয়ে থাকে, তাদের এরকম ইম্পর্টেন্সি ডেভেলপ করতে পারে। সো এই হিস্ট্রিগুলো তোমাকে নিতে হবে। এরপরে তুমি এক্সামিনেশন করবা, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা হচ্ছে নার্ভাস সিস্টেম এক্সামিন করবা। তো এখানে কি দেখবা, দেখবা হচ্ছে ফিনাইল পারিফেরাল যে আর্টারিগুলো আছে, এগুলো পালসেশন ঠিক আছে কিনা। ব্লাড সাপ্লাই ঠিক না থাকলে মাসেল কন্ট্রাকশন হবে না, ইরেকশন হবে না, ইম্পর্টেন্সি ডেভেলপ করবে। সো পালসেশন, ব্লাড সাপ্লাই ঠিক আছে কিনা দেখতে হবে। ব্লাড প্রেশার, পালস নরমাল মেজারমেন্ট। এরপর হচ্ছে হোয়াট আর দ্য কন্ডিশন অফ ইউর সেক্সুয়াল অর্গান লাইক টেস্টিস, এপিডিডাইমিস, কর্ড, স্পাইনাল কর্ড এন্ড পেনিস শুড বি টেস্টেড। কোনো ড্যামেজ আছে কিনা, কোন ধরনের ইনফেকশন বা অন্য কোনো অর্গানিজম দিয়ে আক্রান্ত কিনা, এই জিনিসগুলো আমাদেরকে এক্সামিন করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল অর্ডার ফ্রম কোর্ট or police, any authorized person from the government. Then you have to take the complete history like habit, personal life, hypertension drug, hallucinogenic drug, any sexual perversion, any diabetes, any trauma, etc. Then you have to examine like pulsation in the peripheral artery of the penile organ or the sexual organ, pressure measurement, and also examine the other extra genitalia like testes, epididymis, spinal cord, এগুলো। এরপরে হলো আমরা যে টার্মগুলো নিয়ে কথা বলবো, দেখা যাচ্ছে ওকে, আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ না। ওকে ফাইন। এখন আসো, এক্সামিনেশন করতে গিয়ে আমরা অনেক সময় সেক্সুয়াল অর্গানগুলো এক্সামিন করে থাকি। তো এখানে আমাদের একটা ফেলাসি থেকে যায়, আমাদের একটা কনফিউশন থেকে যায়। অনেকগুলো পেশেন্ট আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখি যে স্যার দেখা যাচ্ছে তারা এসে লজ্জায় বলতে পারে না, অথবা সে কনফিউজড যে আসলে তার ক্ষেত্রেই প্রবলেম নাকি অন্যের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে প্রবলেম নাকি তারটাই, তার ক্ষেত্রে সে এই প্রবলেমে ভুগতেছে। সেটা হচ্ছে কি, অনেক সময় পুরুষ, অনেক মেল আমরা পাই, দ্য লেন্থ অফ দ্য পেনিস ইজ মেজার্ড, যে হোয়াট ইজ দ্য নর্মাল লেন্থ অফ দ্য পেনিস in flaccid, like in relaxed condition, in normal condition, and is it in your control. সেক্ষেত্রে নর্মাল লেন্থ অফ দ্য ফ্লাক্সিড পেনিস হচ্ছে 8.5 to 10.5 সেন্টিমিটার। ডায়ামিটার কত? ডায়ামিটার হচ্ছে 3 to 5 সেন্টিমিটার। এগুলো হচ্ছে এভারেজ একটা রেঞ্জ। স্ট্যান্ডার্ড বা লাইক এগুলো কিছু ডাটা কালেক্ট করা। When erection, in erect position, the length is 15 সেন্টিমিটার। তবে এক্ষেত্রে বলা হচ্ছে গ্রেটলি দ্য সাইজ ইজ ভেরিজ, এবং এটা ফিজিক্যাল ডেভেলপমেন্টের সাথে কিন্তু খুব বেশি রিলেটেড না। এবং the axis of the erect penis averages 26 degree to the horizontal, ranging from 16 to 36 degree. এখানে অনেকগুলো কথা বলা হচ্ছে যে নর্মাল রিল্যাক্স কন্ডিশনে, ফ্লাক্সিড কন্ডিশনে একটা পেনিসের লেন্থ কত, 8.5 to 10.5 সেন্টিমিটার, ডায়ামিটার কত, 3 to 5 সেন্টিমিটার। Length in erection condition, this is 15 centimeter.
বেরি হতে পারে, ঠিক আছে। আর হচ্ছে এটা অলওয়েজ ইরেক্ট পজিশনের ক্ষেত্রে এটা হচ্ছে একটু ডেভিয়েট থাকবে, এবং সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ডেভিয়েট থাকবে সেটা অলরেডি বলা হচ্ছে এখানে। এবার এই যে 26 মিড লাইন থেকে এটা একটু ডেভিয়েট থাকবে লেফট সাইড, তো এইটাকে ওর যে কোনো একদিকে অ্যাক্সিস থেকে এবার এই যে 16 to 30, এখন এটা হচ্ছে নরমাল। তুমি এই জিনিসটা না জানলে তুমি যখন কোনো আত্মীয় স্বজন ফ্রেন্ড অনেকেই দেখা যাবে তোমাকে বলবে এই বিষয়গুলো, বলে যাবে যে আমারটা তো অনেক সময় দেখা যায় আমার পেনিস বাঁকা হয়ে আছে, এটা কি অ্যাবনর্মাল? তুমি বলবো যে ও ঘটনা, এটা তো আমি জানি না, দিস ইজ নর্মাল। এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ অর এভারেজ লেন্থ, তুমি জানলা। এই জিনিসগুলো তুমি তাদেরকে গাইড করতে পারবা, না হলে দেখা যাচ্ছে ডিপ্রেশনে চলে গিয়ে ইম্পর্টেন্সই ডেভেলপ করে, সেক্সুয়াল পারফরমেন্স করতে পারে না, তার মধ্যে একটা ভয় কাজ করে, বলে যে আমি বিয়ে করবো আমার ভয় লাগতেছে। এই জন্য এই নলেজ গুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর আসো এই প্রস্টেট সেমিনাল ভেসিকেল গুলো এক্সামিন করতে হবে, সেমিনাল ফ্লুইড গুলো অ্যানালাইসিস করতে হবে, একটা রিফ্লেক্স টেস্ট আছে ভালভো ক্যাভার্নাস রিফ্লেক্স টেস্ট, এগুলো আমরা ফরেনসিক এক্সপার্ট যখন কোর্ট থেকে এরকম এক্সামিন করার জন্য পড়ে আমরা এগুলো দেখি। এই ভালভো ক্যাভার্নাস রিফ্লেক্স টেস্টটা কি রকম বলো, দি স্কুইজিং অফ দ্য গ্ল্যান্স পেনিসে যদি কেউ স্কুইজ করে, কেউ হাত দিয়ে যদি একটু স্কুইজ করে দেয়, দেখা যাচ্ছে ইমিডিয়েটলি অ্যানাসটা কন্ট্যাক্ট করতে পারে। এটা যাদের খুব ভালো নার্ভ সেন্সেশন আছে তাদের ক্ষেত্রে, আবার নরমাল অনেকের নাও হতে পারে, ঠিক আছে, অনেকের নাও হতে পারে, অথবা অনেকের ম্যাক্সিমামের ক্ষেত্রে হয় যাদের ভালো স্ট্রং নার্ভ সাপ্লাই আছে। দেখা যাবে গ্লান্স পেনিসকে যদি একটু কন্ট্যাক্ট করে, একটু যদি স্কুইজ করে দেওয়া হয়, একটু হাত দিয়ে যদি স্কুইজ করে দেওয়া হয়, দেখা যাবে অ্যানাসটা কন্ট্যাক্ট করবে। এগুলো একেবারে প্র্যাকটিক্যাল। এই টেস্টগুলো আমরা করে থাকি নার্ভ সাপ্লাই দেখার জন্য। এখন আসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, প্রায় সময় রিটেনে আসে, এগুলো জিজ্ঞেস করা হয়, হোয়াট আর দ্য কজেস অফ ইম্পর্টেন্স এন্ড স্টেরিলিটি ইন মেল, হোয়াট আর দ্য কজেস অফ ইম্পর্টেন্স এন্ড স্টেরিলিটি ইন ফিমেল। এক নাম্বার হচ্ছে এইজ, অ্যাডভান্স এইজ যত হবে পাওয়ার অফ ইরেকশন তত কমবে, এবিলিটি টু পারফর্ম কোয়েটাস তত কমবে। বয়স বাড়ার সাথে সাথে এটা ইনভার্সলি প্রপোর্শনাল। দেখা যাবে 40, তোমরা প্র্যাকটিক্যাল খুবই পাবো 50 বছরে তোমার চাচা দাদা আইসে বলবে আমি আগের মতো পারি না, এদের এগুলো হচ্ছে এইজের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। সো এগুলো কাউন্সিলিং করতে হবে, তাকে বুঝাইতে হবে। তারা বলতেছে আমার কি আর বয়স বেশি হয়েছে নাকি, হ্যাঁ বয়স বেশি হয়েছে। এরপরে বলা হচ্ছে আবার সে একটু কিছু ডাটাও আছে যে বয়স অফ 9 ইয়ার্স, যেটা পিউবার্টাল এজের অনেক আগে, আবার কিছু ওল্ড পিপল আছে 94 ইয়ার্স পর্যন্ত রেকর্ড আছে যারা সন্তান জন্মদান করতে পারছে। সো দুনিয়াতে হয় না বলে কোনো কথা নাই। এই জন্য পুরুষ লোক আজীবন ভার্জিন, পুরুষ লোক আজীবন সন্তান জন্মদান করতে পারে, তার রেকর্ড দেখো 9 ইয়ার্সও রেকর্ড আছে বাচ্চা জন্মদান করার, 94 ইয়ার্সও রেকর্ড আছে। বাট এভারেজ কথা হলো অ্যাডভান্স এজের সাথে ইরেকশন, কনসেন্ট্রেশন এবং পারফরমেন্স দুটাই কমবে। এটা টার্ম আছে, এটা মুচলিসা জিজ্ঞেস করে, এটা খুব ইম্পর্টেন্ট, ম্যাককন অ্যালব্রাইট সিনড্রোম। দ্য সেক্সুয়াল অর্গানস মে শো অ্যাডভান্স ডেভেলপমেন্ট এজ কম্পেয়ার টু দ্য বডি অ্যাজ এ হোল। দেখা গেছে অনেক লোক আছে যাদের সেক্সুয়াল অর্গান ফিজিক্যাল ডেভেলপমেন্টের সাথে সমান্তরালে কি হয় না, মানে ডেভেলপ হয় না, গ্রোথ হয় না। হয় দেখা গেছে যে তোমার অ্যাডভান্স ডেভেলপমেন্ট হয়ে গেছে সেক্সুয়াল অর্গান, মানুষ ছোট ইস্ট্রে পাকা যেটাকে বলে অকালে পেকে যায়। দেখা যাচ্ছে বয়সের তুলনায় দেখা যাচ্ছে তার সেক্সুয়াল অর্গান, জেনিটালিয়া এগুলো ডেভেলপমেন্ট বেড়ে গেছে। দিস আর কল্ড ম্যাককন-অ্যালব্রাইট সিনড্রোম। এটা কিন্তু জানতে হবে ম্যাককন-অ্যালব্রাইট সিনড্রোম, এটা খুব ভালো পারলে জিজ্ঞেস করবো। তাহলে একটা হলো যে আমরা এইজের কারণে স্টেরিলিটি ডেভেলপ করতে পারে। আরেকটা হলো ডিফেক্টস অফ ডেভেলপমেন্ট এন্ড অ্যাকোয়ার্ড, কোন ধরনের যদি ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি থাকে, যেটাকে বলে কনজেনিটাল অ্যাবনর্মালিটি, যেমন অ্যাবসেন্স অফ ফেনিসিনাই, ইন্টারসেক্সুয়ালিটি, দেখা যাচ্ছে ওই যে আমরা পড়ছিলাম যে ইন্টারসেক্স, হাইপোস্পেডিয়াসিস, এপিস্পেডিয়াসিস, এগুলো অবশ্য ট্রিটমেন্ট করা যায়। অ্যাবনর্মাল পজিশন, লস অফ বোথ টেস্টিকল, অ্যাজোস্পার্মিয়া, এরকম যদি কোনো ডেভেলপমেন্টাল ডিফেক্ট থাকে জন্মগত, কিচ্ছু করার নেই। কথা বুঝছো? এখানে একটা ব্যাপার আছে, সুমন মুস্তিসা জিজ্ঞেস করে, যেটা আমাদের পতিতালয়ে বিভিন্ন ধরনের হিজড়া যারা প্রোডাক্ট করে তারা এই কাজটা করে। ইফ দ্য টেস্টিস আর রিমুভ বিফোর পিউবার্টি, ইম্পর্টেন্স ইজ দ্য রুল। একটা বাচ্চা বা একটা ছেলে যদি পিউবার্টাল এজের আগে যদি তার টেস্টিসটা রিমুভ করে দেওয়া হয়,
তাহলে তার ইম্পর্টেন্সই ডেভেলপ করবে। অর্থাৎ সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারবে না, তার ইরেকশনই হবে না। আর টেস্টিস যদি রিমুভ করা হয় আফটার পিউবার্টাল এজ, তাহলে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারবে, অর্থাৎ ইম্পর্টেন্ট থাকবে কিন্তু স্টেরাইল, কারণ টেস্টিস না থাকলে তো তার স্পার্ম কোত্থেকে আসবে। তো এই জন্য তুমি বলতে পারছো এইগুলা বলার পিছনে যৌক্তিক কারণ কি? কারণ হচ্ছে যারা হিজড়া প্রোডাকশন করে অনেক সময় তারা করে কি, কিছু গ্যাং থাকে তাদের জায়গা থেকে, তাদের পৈতালয়ে ওরা করে কি, ছোট ছোট বাচ্চাদেরকে না 7, 8, 5, 6, 7 বছরের বাচ্চাদেরকে এনে এনে তারা পিউবার্টাল এজের আগে তারা টেস্টিস রিমুভ করে দেয়। ফলে টেস্টিস যখন রিমুভ করে দেয় তখন স্ক্রোটামের যেই মাসেল গুলো আছে এবং স্কিন গুলো আছে, স্ক্রোটামটা দেখা যায় ফোল্ড হয়ে যায় ডিউ টু অ্যাবসেন্স অফ টেস্টিস। ফোল্ড হয়ে এটা আস্তে আস্তে যখন সে বড় হয় 13, 14, 15 বছর হয়, তখন এটা ভেজাইনার মতো শেপ ধারণ করে, ফলে সে হয়ে যায় থার্ড জেন্ডার। অথচ এটা কিন্তু ম্যানমেড, যাদেরকে ইউনাক বলা হয়, হিজড়া বলা হয়। হিজড়া ম্যানমেডও আছে, ন্যাচারাল আছে। ফর বিজনেস তারা এগুলো দিয়ে ব্যবসা করে, এদের মার্কেটে ছেড়ে দিয়ে টাকা নেয়, এদের বিশাল একটা অংশ তাদের সমিতি পায়, ওরা সমাজটা চালায়। তাহলে পিউবার্টাল এজের আগে এরকম অনেক বাচ্চা ছেলে যারা গ্রামগঞ্জ থেকে তুলে নিয়ে এসে রাস্তাঘাট থেকে এদেরকে টেস্টিস রিমুভ করে দেয়, ফলে এদের বয়স 12 শেষে স্ক্রোটামটা ফোল্ডিং হয়ে হয়ে ভেজাইনাল শেপ ধারণ করে। যেহেতু তার স্পার্ম নেই, তার যার কারণে টেস্টোস্টেরনের সিক্রেশন নেই, কমে গেছে, দেখা যায় তার ফেমিনিন জেন্ডার, ফিমেল এবং মেইলের কিছু ক্রাইটেরিয়া ডেভেলপ করে মিক্সড ইন্টারসেক্স টাইপের, যেটাকে হিজড়া বলা হয়, এটা দিয়ে ব্যবসা করা হয়। তো এরকম যদি তোমার ইম্পর্টেন্সি ডেভেলপ করবে যদি তার পিউবার্টাল এজ আগে রিমুভ করে, এরপরে রিমুভ করলে তার ইম্পর্টেন্ট হবে না, কিন্তু সে স্টেরাইল থাকবে। এরপরে লোকাল কোনো ডিজিজের কারণেও কিন্তু ইম্পর্টেন্সি হতে পারে, লাইক লার্জ হার্নিয়া, ফাইমোসিস, প্যারাফাইমোসিস, এগুলো আবার ট্রিটেবল। গনোরিয়া, সিফিলিস, এগুলো আবার ট্রিটেবল। অ্যাক্সিডেন্ট হয়ে যদি ফ্র্যাকচার হয়ে স্পাইনাল নাম্বার 4, 5 লেভেলে যদি স্পাইনাল নার্ভ ইনজুরি হয়ে যায়, ওই লেভেলে যদি সেগমেন্ট চলে যায়, ওই লেভেল থেকেই তো তোমার কোথায় পেনিসে সাপ্লাই হয়, জেনিটালিয়াতে সাপ্লাই হয়। তো ওখানে যদি ফ্র্যাকচার হয় তাহলে তো তার ইরেকশন হবে না এবং হচ্ছে তোমার কি ইম্পর্টেন্সি ডেভেলপ করবে। বায়োলেটার লাম্বার সিম্প্যাথেক্টমি, এই কারণগুলো তোমরা একটু মুখস্থ করবা যতটুকু পারা যায়। বিভিন্ন জেনারেল ডিজিজের কারণেও ইম্পর্টেন্সি ডেভেলপ করে, অলরেডি বলে ফেলছি এগুলো। এখানে একটা ইম্পর্টেন্ট কজ আছে, দেখো লাস্টের দিকে, অর্কাইটিস ফলোইং মামস কজ স্টেরিলিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমার প্র্যাকটিক্যাল লাইফের জন্য। অনেকেরই মামস হয়েছে, ছোটবেলায় হোক বড় থেকে হোক, বিশেষ করে ছোটবেলায় মামস ডেভেলপ করে। এই মামস ডেভেলপ করলে যেটা হয়, এরকম প্যারোটিড গ্ল্যান্ডে সোয়ালিং হয়, মুখ ফুলে যায় দুই পাশে বা এক সাইডে। এটাকে যদি ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করা না হয়, গ্রামে গঞ্জে এগুলাতে এখানে চুন লাগাই দেয় ফুলা কমানোর জন্য, এগুলো তো একটু হিলিং হয়, ঠিক আছে, কিন্তু তুমি যদি ইমিডিয়েটলি ভালো মতো স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট না করো, তাহলে হচ্ছে এই অর্কাইটিসের ইনফেকশনে প্যারোটিড গ্ল্যান্ডে যে তোমার নার্ভগুলো আছে, সাপ্লাই আছে, সেখান থেকে হচ্ছে দেখা গেছে যে তোমার সেটা তো গেলই গেল, সেটা ড্যামেজ হলো, সেগুলোর সাথে স্টেরিলিটি সম্পর্ক নাই, কিন্তু এই মামসের সাথে অর্কাইটিস হয়, অর্থাৎ স্ক্রোটামের মধ্যে ইনফেকশন হয়। এই স্ক্রোটামে যে ইনফেকশন হয় সেখান থেকে কিন্তু টেস্টিসে যে ইনফেকশন হয়, স্টেরিলিটি ডেভেলপ করতে হয়। সো বি কেয়ারফুল ইন কেস অফ মেল, যদি কোনো মেলের বা বাচ্চার যদি তোমার মামস হয়, খুব ভালো মতো ট্রিটমেন্ট করতে হবে, নাহলে তার ভবিষ্যৎ খারাপ, এগুলো মাথায় থাকতে হবে। বিভিন্ন সাইকিয়াট্রিক কজের কারণে ইম্পর্টেন্সি ডেভেলপ করতে পারে, ফিজিওলজিক্যাল, লাইক ব্রাইড গ্রুম ফিজিডিটি, দেখা গেছে এটা খুব প্রায় সময় দেখা যায়, খুব কমন। ব্রাইড গ্রুম ফিজিডিটি, বিয়ের প্রথম বাসর রাত, স্বামী স্ত্রী প্রথম দেখা, ভয়ে কোনো ধরনের সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারতেছে না। দেখা কেন? কারণ হচ্ছে যে একজন একজনের প্রতি ভয় কাজ করতেছে, প্রথম দেখা কি হবে, একটা অ্যাংজাইটি টেনশন কাজ করতেছে, ডিপ্রেশন কাজ করতেছে। দেখা গেছে অনেক সময় এরকম প্রথম বাসর রাত বা ব্রাইড গ্রুম ফিজিডিটি ডেভেলপ করে। তো এক্ষেত্রে কি মানে তখন দেখা যায় অনেকের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয় যে সে কি ইম্পর্টেন্ট কিনা। এই জিনিসগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমাদের জানতে হবে। এই জন্য পরস্পরের প্রতি দেখা গেছে তোমার আগে কথা বলতে হবে, কথা বলার পরে হচ্ছে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। এরকম স্বামী স্ত্রী তার এরা যদি পরস্পরের প্রতি আন্ডারস্ট্যান্ডিং হয়, কথাবার্তা বলার মধ্যে দিয়ে দেখা সাক্ষাৎ মানে এরপরে গিয়ে তোমার দেখা যাবে যখন দুজন ফ্রি হবে তখন এই সেক্সুয়াল ইন্টারকোর্স গুলো অনেক মেন্টালি সাপোর্টিভ হবে, তখন এগুলো করা যাবে। যদি দেখা যায় মানে অনেকে টার্গেট থাকে যে না প্রথম
বাসরাত মানেই তো সেক্সুয়াল ইউজ করতে পারার কথা। ইটস নট অলওয়েজ ফিজিওলজিক্যাল। অনেক সময় এরকম ফিজিওলজিক্যালি অ্যাংজাইটি টেনশন এবং আগন্তুক একটা মানুষের সাথে সে থাকবে, দেখা যায় ব্রাইডগ্রুম ফিজিটি ডেভেলপ করে, বিশেষ করে ফিমেইলে বেশি ডেভেলপ করে। এটা ফিমেইল, মহিলারা বেশি ভয় পায়। ঠিক আছে, এখন আসো একটা টার্ম আছে, সেটা হলো স্যাটাইরিয়াসিস, এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার। তাকে কোনোভাবেই ঠান্ডা করা যাচ্ছে না। মোস্ট গ্র্যাটিফিকেশন তার, মানে সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন, তার সেক্সুয়াল ডিজায়ার এত বেশি অনেক থাকে। এরকম দেখা যায় এরা অনেক সময় এক্সট্রা মেন্টাল অ্যাফেয়ার্স করে ফেলে, অনেক সময় এরা সেক্সুয়াল পারভার্সন ডেভেলপ করে, বিভিন্নভাবে তারা গ্র্যাটিফিকেশন পেতে চায়। এরকম কিছু পার্সন আছে, দেখবো স্যাটাইরিয়াসিস। কিছু আছে কড হক। এই টার্মগুলো কিন্তু মুৎসুদ্দি স্যারের খুব প্রিয়। হোয়াট ইজ কড হক, হঠাৎ করে জিজ্ঞেস করবে। যখন দেখা যায় কোন একটা ইন্ডিভিজুয়াল পার্সন, দেখা যায় একটা পার্টিকুলার উইমেনের প্রতি সে ইম্পর্টেন্ট, যেমন তার ওয়াইফ, সে তার ওয়াইফের কাছে গেলেই ভয় পায়, বা তার কাছে ওয়াইফের কাছে গেলেই তার হচ্ছে কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারতেছে না। দেখা যাচ্ছে সে পরে কি করছে, সে পরে বিদেশ চলে গেছে, বিদেশে গিয়ে সে বিভিন্ন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে লিপ্ত, আর সে দেশে আসলে সে তার ওয়াইফের সাথে থাকতে পারতেছে না। এরকম সিঙ্গেল কোনো উইমেনের প্রতি যদি কারো ইম্পর্টেন্সি ডেভেলপ করে, এটা নাম কোড অফ। এগুলো কিন্তু ব্যক্তি মানে দেখা যায় কেসগুলো। এখন আসো ফিমেলের ক্ষেত্রে, এতক্ষণ যা বলছে এগুলো মেইলের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে কি ধরনের ইম্পর্টেন্সির কজ হতে পারে? স্টেরিলিটির কজ ম্যাক্সিমাম সেম, জেনারেল যেগুলো এগুলো কিন্তু দুজনের ক্ষেত্রে সেম, কিছু কিছু ডিফারেন্স আছে। সো প্রশ্ন যেটাই আসো, যেখানে ডিফারেন্স ওখানে। এই যে এই একটা বিষয়। এখন ফিমেলের ক্ষেত্রে বলা হচ্ছে, ফিমেলের ক্ষেত্রে একটা মেনোপজ বলে কথা আছে। মেনোপজ যখন হয়ে যায় ফিমেলের আর কোনো ধরনের সন্তান কনসিভ করার সুযোগ হয় না, এটাকে বলা হয় মেনোপজাল এজ, মেনোপজাল পিরিয়ড। তখন এখন তুমি বলতে পারো মেনোপজ তো দেখা যায় 35 থেকে 45 ইয়ার্স এর মধ্যে হয়, অনেকের 40 ইয়ার্স এর পর হয়, অনেকের 45 ইয়ার্স এর পর হয়, অনেকের আর্লি মেনোপজ হয়ে যায়। এই জন্য আমরা বলি যে ফিমেলদেরকে আপনারা যতই কর্মজীবী হবেন, যতই বিজি হবেন না হন না কেন, সন্তান নিয়ে ফেলতে হবে। কারণ একটা রেঞ্জে বলা হচ্ছে 35 টু 45 ইয়ার্সে গিয়ে সে মেনোপজ ডেভেলপ করবে। তুমি তো আর জানো না তোমার ওয়াইফ, তোমার লাইফ পার্টনারের মেনোপজাল পিরিয়ড কখন। সো সংসার, পড়াশোনা, কাজকর্ম সবকিছু সমান তালেই চলবে, না হলে দেখা যাবে পরবর্তীতে আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে মেইলের ক্ষেত্রে বলা হচ্ছে, ফিমেলের ক্ষেত্রে বলা হচ্ছে এইজের সাথে সাথে সেক্সুয়াল পারফরমেন্স কমে আসবে। এবং কিন্তু পুরুষের ক্ষেত্রে বলা হচ্ছে যে 94 ইয়ার্স পর্যন্ত সন্তান জন্মদানের রেকর্ড আছে, অর্থাৎ পুরুষরা আজীবন ভার্জিন, আজীবন স্টেরাইল ডেভেলপ থাকতে পারে। তো ফিমেলের ক্ষেত্রে ফিক্সড, when you will be menopause, তখন দেখা যাবে স্টেরিলিটি ডেভেলপ, সন্তান জন্মদান করা যাবে না, বাট পোটেন্ট থাকবে, সে দেখা যাবে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারতেছে, গ্র্যাটিফিকেশন পাচ্ছে। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে এরপরও মেনোপজাল এর পিরিয়ডেও দেখা যাচ্ছে অনেকে বাচ্চা হয়, তবে ইটস রেয়ার। নাম্বার 2, ডেভেলপমেন্টাল নরমালিটি থাকলেও কিন্তু ইম্পর্টেন্সি দেখা যেতে পারে। সেটা বললাম, এই যে ওখানে অ্যাবসেন্স অফ পেনিস, এখানে অ্যাবসেন্স অফ ভ্যাজাইনা, টানাস, বিভিন্ন ডিজিজের কারণে, বিভিন্ন ডিজিজ অলরেডি এগুলো বলছি, পুরুষের যেমন মেয়েদেরও তেমন এরকম ডিজিজের কারণে ইম্পর্টেন্ট, এগুলো তোমরা একটু দেখে নিতে হবে। জেনারেল কিছু ডিজিজের কারণে, সেক্সুয়াল সাইকিক কজের কারণে, এটা একটু ইম্পর্টেন্ট। আমাদের হাসান জামান ভাই জিজ্ঞেস করে, অনেক সময় দেখা যাচ্ছে ভ্যাজাইনিসমাস ডেভেলপ করে। সেটা কি? দেখা গেছে যখন সে তার হাজবেন্ড বা তার লাইফ পার্টনার যখন সে সেক্সুয়াল ইন্টারকোর্স যখন সে করতে যায়, তখন দেখা যাচ্ছে তার স্পাজমোটিক কন্ট্রাকশন হয়, সিভিয়ার কন্ট্রাকশন হয় এবং সিভিয়ার পেইন হয়, কোনোভাবে সে সেক্সুয়াল পারফরমেন্স করতে পারতেছে না। ঠিক আছে, কারণ পেইন হলে তো পসিবল না, তখন এটাকে বলা হচ্ছে ভ্যাজাইনিসমাস। এরকম কারণেও অ্যাংজাইটি ডিপ্রেশন হতে পারে। এরপরে যেটা হচ্ছে সেটা হলো এটা টার্ম আসে ফিকান্ডেশন অফ এক্সট্রা, এটা অবশ্যই আমাদের খুব বেশি প্রয়োজন নেই, এগুলা তোমরা এমনি একটু দেখে নিতে পারো, ইটস নট ইম্পর্টেন্ট। এখন আসে স্টেরিলিটি। এতক্ষণ যেগুলো বলছি ইম্পর্টেন্ট, স্টেরিলিটি কমন টার্ম, একটু রিটেনে প্রায় সময় আসে, হোয়াট আর দ্য কজ অফ স্টেরিলিটি or importance in the male or female, এগুলো দুমাই যে 5-6টা পরে পয়েন্ট যেগুলো যেগুলো বলছি, লোকাল ডিজিজ, জেনারেল ডিজিজ, এগুলো তোমাদেরকে আস্তে আস্তে পড়ে ফেলতে হবে। এরপর আসে স্টেরিলিটি বা স্টেরিলাইজেশন। একটা ছিল স্টেরাইল, সেটা হচ্ছে নরমালি সে স্টেরাইল, আর একটা হচ্ছে স্টেরিলাইজেশন। যখন বলা হবে দিস ইজ দ্য প্রসিডিউর,
যে is a procedure to make a male or female person sterile without any interference with potency. এখন মনে করো একজন হাজবেন্ড এবং একটা কাপল আসলো, বলতেছে আমাদের দুইটা সন্তান হয়ে গেছে, আমি আর বাচ্চা নিব না, আমি একটা মেথড ইউজ করতে চাই, আমি পার্মানেন্টলি স্টেরাইল হয়ে যেতে চাই অথবা আমি টেম্পোরারি স্টেরাইল হতে চাই, কারণ আমি গ্যাপ চাচ্ছি। এই প্রসিডিউর গুলোকে বলা হয় স্টেরিলাইজেশন, এবং এগুলো হচ্ছে নিজেদের মাধ্যমে তৈরি করা। কোনো হাজব্যান্ড ওয়াইফ কি চাইবে যে তাদের এই স্টেরিলিটি করতে গিয়ে, স্টেরিলাইজেশন করতে গিয়ে তারা পটেন্সি হারাবে? চাইবে না। এই জন্য বলা হচ্ছে স্টেরিলাইজেশন মেথড অলওয়েজ শুড নট বি ইন্টারফিয়ারেন্স উইথ পটেন্সি। এখন স্টেরিলাইটি করতে গিয়ে যদি একেবারে পটেন্সি চলে যায় তাহলে তো সবই শেষ, তখন তো আর কোনো কিছু পসিবল না। এই জন্য বলা হচ্ছে স্টেরিলাইজেশনের ডেফিনিশনে তোমাকে বলতে হবে এই স্টেরিলাইজেশন প্রসিডিউর করা হবে to make a person or male or female sterile without any interference with potency. তাহলে পটেন্সি ঠিক থাকতে হবে। এখন কত হচ্ছে স্টেরিলাইজেশনের টাইপস কি, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কম্পালসারি স্টেরিলাইজেশন, একটা আছে ভলান্টারি। ভলান্টারি হচ্ছে যে নিজেদের ইচ্ছা মতো, চাইলে করলাম নাইলে লাগলো না। কম্পালসারি মানে করতেই হবে। একটু পরে বলতেছি কম্পালসারি কোন কোন কন্ডিশনে একদম স্টেরিলাইজেশন করতেই হয়। ভলান্টারি মানে হচ্ছে যে তোমার মানে ইচ্ছাকৃতভাবে তোমরা করা, থেরাপিউটিক ট্রিটমেন্ট পারপাসে, ইউজেনিক, ভবিষ্যতে বাচ্চা বিকলাঙ্গ হতে পারে, বিভিন্ন ডিজিজে সে এখন আক্রান্ত, কন্ট্রাসেপটিভ পারপাস, এখন আমি বাচ্চা নিতে চাচ্ছি না, আমার পরীক্ষা আছে, আমার পড়াশোনা আছে, জব আছে, আমি একটু ফ্রি হয়ে 2-3 বছর পর নিতে চাচ্ছি, এইগুলোকে বলা হচ্ছে তোমার ভলান্টারি। তাহলে থেরাপিউটিক, ইউজেনিক এন্ড কন্ট্রাসেপটিভ পারপাস। আমরা একটু দেখি কম্পালসারি কোনগুলা। কম্পালসারি হচ্ছে যে তোমার মেডিকেল বোর্ড হয়ে বলবো যে এটা কুড বি ডান, এটা করতেই হবে, না হলে কি হবে, না হলে হচ্ছে তার লাইফ রিস্কে পড়ে যাবে, এগুলাকে বলা হয় কম্পালসারি। যেমন আবার কতগুলো আছে শাস্তিমূলক, বিভিন্ন দেশে রেপের শাস্তিতে এরকম বলা আছে, পানিশমেন্ট ফর সেক্সুয়াল ক্রিমিনাল করছে, সেক্সুয়াল অর্গান কেটে দিছে, অথবা হচ্ছে দেখা গেছে যে তোমার এরকম স্টেরাইল করে দিছে, এগুলো হচ্ছে আইনের মাধ্যমেও আছে। আবার হচ্ছে তোমার বোর্ড গঠন করে মেন্টাল কন্ডিশন খারাপ, পাগল, ফ্যামিলির কন্ডিশন তার ভালো না, সে বাইরে চলে যাচ্ছে, বাইরে গিয়ে বিভিন্ন জনের সাথে সে দেখা গেছে সেক্সুয়ালি সে এত বেশি ডাইভার্সন হয়ে গেছে, বাইরে গিয়ে সে এক্সট্রা মেটাল অ্যাফেয়ারে যুক্ত, ফ্যামিলি সিদ্ধান্ত নিয়ে দুই পক্ষের মাধ্যমে ডাক্তারের পরামর্শ নিয়ে সে স্টাইল করে দিল, এবার যা ইচ্ছা করুক আর বাচ্চা হবে না। দিস ইজ কম্পালসারি। আরেকটা হচ্ছে তোমার তার লাইফ বিভিন্ন অসুস্থতা এরকম হতে পারে। ভলান্টারি হচ্ছে যে একটা মেরিড কাপল আসলো, তারা চাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ, তারা চাচ্ছে আমরা ট্রিটমেন্ট পারপাসে এখন করতে চাচ্ছি না, আমরা বাচ্চা নিতে চাচ্ছি না, স্টেরাইল যে কোনো একটা প্রসিডিওর আপনি আমাদের করে দেখান। অথবা তারা বিভিন্ন কন্ট্রাসেপটিভ মেথড, সেটা বেরিয়ার মেথড কন্ডম হতে পারে, সেটা কেমিক্যাল ইউজ করতে পারে, সেটা বিভিন্ন ধরনের পিল আছে এগুলা খেতে পারে। আর একটা হচ্ছে ইউজেনিক, যা আমরা আল্ট্রাসাউন্ডে দেখতেছি ওই ব্যক্তি গনোরিয়াতে আক্রান্ত হয়ে গেছে, সিফিলিসে আক্রান্ত হয়ে গেছে, কোনো অ্যাক্সিডেন্টাল ট্রমা হয়ে গেছে, কোনো ধরনের ঝামেলায় পড়ে গেছে, অর্কাইটিস হয়েছে, অন্য ধরনের টিউমার ডেভেলপ করছে, পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করছে, এরকম বিভিন্ন ডিজিজ সে চিন্তা করছে আমার বাচ্চা ডিফেক্ট আসতে পারে, আমি স্টেরিলিটি বা একটা মেথড আমি নিয়ে নিই। এখন আসো থেরাপিউটিক, ওই যে বললাম ট্রিটমেন্ট পারপাসে, এই সময় বাচ্চা নিলে কি হতে পারে তার সময়, এগুলো আমরা অলরেডি। এখন আসো কি কি মেথডস আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, এটা প্রায় সময় রিটেন আসে ভুল হয়। টাইপস হলো এক ধরনের কম্পালসারি এন্ড ভলান্টারি, ভলান্টারি 3 ধরনের, থেরাপিউটিক, ইউজেনিক এবং হচ্ছে কি আরেকটা হচ্ছে তোমার কন্ট্রাসেপটিভ মেথড। কন্ট্রাসেপটিভ। এখন আসো মেথডস কি, মেথডস কিন্তু হচ্ছে এখন আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম, এবার আসবে মেথডে। সিদ্ধান্ত নিলাম কম্পালসারি করতে হবে, সিদ্ধান্ত নিলাম থেরাপিউটিক করতে হবে, সিদ্ধান্ত নিলাম ইউজেনিক করতে হবে, তো করব কিভাবে? মেথডস অফ স্টেরিলাইজেশন। নাম্বার 1 সার্জিক্যাল। সার্জিক্যালের মাধ্যমে আমরা কিছু করতে পারি, রেডিওলজিক্যাল আমরা এক্সরে বিভিন্ন ধরনের রে দিয়ে করতে পারি, আমরা কেমিক্যালি ইউজ করতে পারি, মেকানিক্যাল বিভিন্ন ধরনের প্রসিডিউর আমাদের আছে। এখন আসো পার্মানেন্ট স্টেরিলাইজেশনের মেথড কি কি, যেমন এখানে বলা হচ্ছে দেখো সার্জিক্যাল, সার্জিক্যাল গুলাই হচ্ছে পার্মানেন্ট মেথড, ঠিক আছে। আবার সার্জিক্যালের মাধ্যমে তুমি বিভিন্ন ইমপ্লান্ট দেওয়া যেতে পারে, হরমোনাল ডিভাইস দেওয়া যেতে পারে, আর সার্জিক্যালের মাধ্যমে পার্মানেন্টলি তুমি করে ফেলবে। রেডিওলজিক্যাল হচ্ছে বিভিন্ন এক্সরে, বিভিন্ন রেডিয়েশন দিয়ে তোমার ওভারি এবং স্পার্ম কাউন্ট ড্যামেজ করে দিতে পারে, ওভারি মেলে এবং ফিমেলে। তারপর হচ্ছে যে তোমার বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করতে পারে, লাইক জেল, জেলি, এরকম অনেকগুলো বিষয় আছে। স্পার্মিসিডাল
স্পার্ম ডেথ করে ফেলে এরকম কিছু কেমিক্যাল ইউজ করে। মেকানিক্যাল বলতে লাইক বেরিয়ার মেথড, কন্ডম। মেকানিক্যাল বলতে যেমন ইমপ্লান্ট, এরকম হরমোন, এগুলো হচ্ছে তোমার মেকানিক্যাল। এখন সব পার্মানেন্ট মেথড কি আছে, খুব ইম্পর্টেন্ট। ভ্যাসেক্টমি ইন মেল, টিউবেক্টমি ইন ফিমেল, এটা প্রায় সময় ভুল, এটা যেন মনে রাখো। ভ্যাসেক্টমি ইন মেল, টিউবেক্টমি ইন ফিমেল, এবং এক্সপোজার টু ডিপ এক্স-রে ইন বোথ সেক্স। এক্স-রে রেডিয়েশন দিলে, এই জন্য আমরা বলি প্রেগন্যান্সির সময় এক্স-রে করা যাবে না, কারণ এখানে হাই রেডিয়েশন আছে। আল্ট্রাসাউন্ড করা যায়, এখানে হচ্ছে স্লো ওয়েভ দেওয়া হয়, এই জন্য। না হলে কিন্তু আল্ট্রাসাউন্ডও ক্ষতিকর, এই জন্য আল্ট্রাসাউন্ডও বেশি করা যাবে, কারণ এগুলোতে স্টেরিল ডেভেলপ করে। আর টেম্পোরারি কিছু স্টেরিলাইজেশন মেথড আছে আমাদের, সেগুলো যেমন কয়টাস ইন্টারাপশন হতে পারে, লুপ ইউজ করতে পারে, ওরাল হরমোনাল পিল ইউজ করতে পারে, বিভিন্ন ট্যাবলেট ইউজ করতে পারেন, স্পারমিসিডাল জেলি কন্ডম ইউজ করতে পারে, এগুলো ইউজ করা যেতে পারে। এখন এই যে আমরা এতগুলা কথা বললাম, একটা ফিমেল, একটা মেল, একটা কাপল, তাদের কোনো সমস্যা, ইম্পর্টেন্সি, স্টেরিলিটি, তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে তাদের সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন তারা নিতে পারছে না, এগুলোর জন্য আইনের আশ্রয় নিচ্ছে। এরপরে গিয়ে বিভিন্ন কারণগুলা বলতেছি, ডিজিজ আক্রান্ত হয়ে যাচ্ছে, মেল কিরকম, ফিমেল কিরকম, এগুলো আমরা এতক্ষণ ধরে বললাম। এবং হোয়াট আর দ্য প্রসিডিওর আমরা নিতে পারি স্টেরিলাইজেশনের জন্য। আমরা বলছি কিছু পার্মানেন্ট মেথড আছে, কিছু টেম্পোরারি মেথড আমরা বলছি করা যেতে পারে। তো দেখা যাচ্ছে এই কম্পালসারি মেথড একরকম, তারপরে ভলান্টারির মধ্যে থেরাপিউটিক্যালি ট্রিটমেন্ট পারপাসে লাইফ বাঁচাতে গিয়ে করতে পারি। ইউজেনিকের ক্ষেত্রে আমরা বলছি ডেভেলপমেন্টাল ডিফেক্ট, বিভিন্ন ডিজিজ আক্রান্ত এখন বাচ্চা নিলে আমরা সন্দেহ করতেছি বাচ্চা খারাপ হতে পারে, সো এই বাচ্চা আমাদের লাইফের জন্য ক্ষতিকর হতে পারে, আমরা এখন বাচ্চা নিব না, আমরা ডিজিজ গুলো ভালো হয়ে যাক, ট্রিটমেন্ট নিয়ে দেন আমরা উইল টেক দ্য বেবি। এরপরে হচ্ছে তোমার কি হতে পারে, আমরা বলছি কনট্রাসেপটিভ কিছু মেথড আমরা ইউজ করতে পারি। এরপর আমরা চলে আসছি যে পার্মানেন্ট মেথড গুলো, আমরা বলছি ভ্যাসেক্টমি, টিউবেক্টমি এবং ডিপ এক্স-রে রেডিয়েশন। এখন প্রশ্ন চলে আসে, এগুলা কি চাইলেই করা সম্ভব? না, অবভিয়াসলি হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে দুইজনের কনসেন্ট নিতে হবে, তারপর হচ্ছে মামলা হলে কোর্টের অর্ডার লাগবে, এরকম বিভিন্ন ধরনের আমাদের আইনি জটিলতা জড়িয়ে আছে। এই জন্য কিছু গাইডিং বেসিক প্রিন্সিপাল লতে বলা আছে, দিস আর কল গাইডিং প্রিন্সিপাল। এটা রিটেনে আসে 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 এটার মুৎসুদি স্যারের প্রিয় কোয়েশ্চেন, যে এই যে তুমি এতগুলা কথা বললা, এগুলো কি চাইলেই করা যায়? না, এগুলোর জন্য আলাদা কিছু গাইডিং প্রিন্সিপাল আদালত দিয়ে বিভিন্ন আইন দিয়ে বলা আছে। এই গাইডিং প্রিন্সিপাল গুলা কি কি বলা হচ্ছে? টু অ্যাভয়েড দ্য লিগ্যাল কমপ্লিকেশন, আইনি জটিলতা পরিহার করার জন্য আমাদের এই ইম্পর্টেন্সি, স্টেরিলিটি, স্টেরিলাইজেশন মেথড নেওয়ার ক্ষেত্রে, এক্সামিনেশন করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিনা, স্টেরাইল কিনা, এদের ক্ষেত্রে আমাদের কিছু বেসিক প্রিন্সিপাল বা প্রিকশন আগে থেকেই নেওয়া লাগবে। না হলে দেখা যাবে আইনি কোনো জটিল, যেমন তোমার ওয়াইফ সিজার হচ্ছে, দুইটা বাচ্চা হয়ে গেছে, তোমার ওয়াইফকে টেবিলে গাইনিকোলজিস্ট বলছেন যে আপনি কি স্টেরিলাইজেশন মেথড ইউজ করবেন, আপনাকে কি আমরা টিউবেক্টমি করে দিব। কেন? কারণ হচ্ছে আপনি থার্ড প্রেগন্যান্সি নিলে আপনার জরায়ু ছিঁড়ে যেতে পারে, আপনি মারা যেতে পারেন। ওয়াইফ বলে দিল আল্লাহর হাওলা, আপনি এটা পার্মানেন্ট স্টেরিলাইজেশন করে দেন। হাজবেন্ড এরপরে যখন ডেলিভারি হয়ে গেল, এরপরে হাজবেন্ড জানতে পারলো স্টেরিলাইজেশন করে দেওয়া হয়েছে, বাচ্চা নেওয়া সম্ভব না, হাজবেন্ডের তো কনসেন্ট নেওয়া হয় নাই। ও বলতেছে, আমি বলেছি না, ও বললে তো হবে না, হাজবেন্ডের তো আরো অনেক স্বপ্ন, দুইটা মেয়ে হয়েছে, আরেকটা ছেলে লাগবেই। এই যে হাজবেন্ডের কনসেন্ট স্যার আপনি করেন নাই, আপনি গাইনিকোলজিস্ট, আপনি হাজবেন্ডের কনসেন্ট নেন নাই, ওয়াইফের কনসেন্ট নিয়ে করে ফেলছেন, উনি মামলা করে দিলে আপনিও বাঁচবেন, ওয়াইফও বাঁচবেন। সো বি কেয়ারফুল। এই জন্য কিছু প্রিকশন আমাদের নিতে হবে, যেগুলোকে বলা হয় গাইডিং প্রিন্সিপাল। এই প্রসিডিউর গুলোর ক্ষেত্রে আপনাকে এই প্রিন্সিপাল গুলো জানতে হবে। Number 1, written consent of both wife and husband should be obtained for a contraceptive sterilization. Be careful. এই জন্য রিটেন কনসেন্ট লাগবে, যেগুলো বিশেষ করে পার্মানেন্ট মেথডের ক্ষেত্রে। আর যেগুলো মনে করো টেম্পোরারি মেথড, লাইক কয়টাস ইন্টারাপশন, বিভিন্ন জার্মিসিডাল জেলি ইউজ করা, কন্ডম ইউজ করা, তা এগুলো হচ্ছে মিউচুয়াল স্বামী স্ত্রীর মাধ্যমে নিজেরাই করতে পারে। বাট এরকম পার্মানেন্ট মেথড কিন্তু ফ্যামিলির জন্য অবভিয়াসলি দুজনের রিটেন কনসেন্ট নিতে হবে। না হলে দেখা যাবে তারা আবেগের অনুভূতিতে তোমাকে ওই সময় বলে ফেলছে সিজারের সময়, সব করে দেন, আমার ওয়াইফ থাকলেই হবে, আমার আর বাচ্চা লাগবে না। 1 বছর পর বলতে আমার তো বাচ্চা লাগবে। এখন তো দেখা গেছে তারা বলতেছে ডাক্তার সাহেব কেন এটা করছে, আমরা তখন বলি নাই, দিছে মামলা করে, অথচ তোমার ওই জমায়ের তোমার কোনো রিটেন কনসেন্টই ছিল না পেপারে, তুমি ভুলে গেছো রিটেন কনসেন্ট নিতে। সো বি কেয়ারফুল, শুড টেক দ্য রিটেন কনসেন্ট। Number 2, it is not unlawful if performed or on therapeutic using a ground after obtaining true and valid consent.
দেখা যাচ্ছে তোমার এই যে থেরাপিউটিক, সে অসুস্থ, তুমি তাকে বললে আপনি অসুস্থ, আপনি এই সময় যদি স্টেরিলাইজেশন মেথড না নেন আপনি বাচ্চা নিলে মারা যাবেন, ডাক্তার বুঝিয়ে দিল। ইউজেনিক আপনি এখন গনোরিয়াতে আক্রান্ত, আপনার হচ্ছে এখন সিভিলিসে আক্রান্ত, আপনার বাচ্চাগুলো খারাপ আসবে, আপনি এখন বাচ্চা নিয়েন না। এই যে আপনি ডাক্তার বললেন, ওরা বললো যে ঠিক আছে, কিন্তু আপনি এটার জন্য অবভিয়াসলি কনসেন্ট নিলে আর কোনো সমস্যা থাকে না। এটা আমরা জানলাম। ইট ইজ প্রিফারেবল টু চেক আপ আফটার vasectomy। vasectomy করার পরে আবার একটু চেক করতে হবে। দ্য পারসন শুড বি অ্যাডভাইসড টু অ্যাবস্টেইন ফ্রম সেক্সুয়াল ইন্টারকোর্স ফর অ্যাবাউট 3 months or until the seminal examination shows absence of spermatozoa on 2 successive occasions। vasectomy করে দিছো তুমি, তো vasectomy করা মানে কি পুরুষকে স্টেরাইল করে দিলা। এখন হচ্ছে vasectomy করার পরে যদি এটা পারফর্ম হয়, যদি এটা সাকসেস না হয়, অনেক সময় তো সার্জারি ভালো নাও হতে পারে। দেখা গেছে তুমি vasectomy করে দিছো, তুমি এখন বাচ্চা নিবে না কনফার্ম, দুমায়া এখন তুমি সেক্সুয়াল ইন্টারকোর্স করতেছো দুমায়া, দেখা গেছে ঠাস করে 1 বছর বাচ্চা হয়ে গেছে, এন্ড দিছো দা ডাক্তারকে মামলা করে, আমরা তো বাচ্চা নেওয়ার কথা ছিল না, আমি প্রেগন্যান্ট হয়ে গেছি। অথবা দেখা গেছে যে তাদের সংসার অশান্তি তৈরি হয়ে গেছে, হাজবেন্ড ওয়াইফকে সন্দেহ করতেছে আমি তো vasectomy, আমি তো স্টেরাইল, তুমি কিভাবে প্রেগন্যান্ট হইছো? দিচ্ছে কোন এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার ছিল, কারোর সাথে সম্পর্ক হয়েছে, দেশে সংসার ভাঙিয়ে এবার দিছে ডাক্তারকে মামলা করে। এই জন্য বলা হচ্ছে vasectomy করার পরে 3 মাস পর্যন্ত সেক্সুয়াল ইন্টারকোর্স না করে অবজার্ভ করতে হবে। সিমেন কালেকশন করে সিমেনের মধ্যে স্পার্ম আসে কিনা দেখতে হবে। যদি দেখো যে তোমার দুইটা এরকম দুইটা মাস্টারবেশন করে যদি সিমেন বের করে যদি দেখো যে স্পার্ম নাই, then you may take or you may go to do the sexual intercourse। সো এই প্রিন্সিপাল গুলো যদি না জানো তাহলে কিন্তু সমাজে আইনগত যেমন জটিলতায় পড়বে। সো এগুলো vasectomy করে টিউবেক্টমি করে কিন্তু ওদেরকে বলে দিতে হবে হাজবেন্ড ওয়াইফকে, এগুলা কিন্তু রিটার্ন কনসেন্ট নিয়ে সব বুঝায় বলতে হবে। ডাক্তারের জন্য যেমন এটা গাইডিং প্রিন্সিপাল, স্বামী স্ত্রীর জন্য এগুলো গাইডিং প্রিন্সিপাল। গাইডিং প্রিন্সিপাল মেইনলি আসছে কিন্তু ডাক্তারদের জন্য, যে আপনাকে সেফ থাকতে হবে। আপনি একটা পারফরম্যান্স করে দিলেন স্টেরিলাইজেশন, ঘটনা কিন্তু পরে ঘটবে। The pills containing hormonal substance may be harmful। এখন দেখা যাচ্ছে অরাল কম্বাইন পিল, যেগুলো আমরা সুকি নামে পাওয়া যায়, কন্ট্রাসেপটিভ মেথডের মধ্যে বেডিকন নামে পাওয়া যায়, তারপর হচ্ছে ফেমিকন নামে পাওয়া যায়, এই জিনিসগুলো হচ্ছে ওরাল কম্বাইন পিল। কতগুলো আছে হচ্ছে ইমার্জেন্সি পিল, আই পিল, কতগুলো আছে হচ্ছে তোমার এরকম। তো এই জিনিসগুলো কিন্তু অনেক কমপ্লিকেশন আছে, ব্লাড প্রেশার বেড়ে যায়, কার্নিওটিস্ট্রোজেন, এগুলোতে দেখা যায় তোমার প্রেশার বেড়ে যায়, ওয়েট গেইন হয়, মোটা হয়ে যায়, ডায়াবেটিস হওয়ার চান্স থাকে, এই যে তোমার স্ট্রোকের ঝুঁকি থাকে। এই জন্য এগুলা কিন্তু রোগীকে বুঝাই বলতে হবে যে এগুলো বেশি দিন খেলে মোটা হয়ে যাবেন, ডায়াবেটিস হবে, প্রেশার বেড়ে যেতে পারে, ওয়েট গেইন হবে, এগুলো সব সুন্দর করে বুঝাই বলতে হবে। এবং বুঝাই বলার পরে রোগী যদি রাজি হয় তখন এগুলো আপনি অফার করবেন, এবং এগুলো বলতে হবে এতদিন পর পর এগুলো ইন্টারাপশন দিতে হবে। এগুলো আপনার সবগুলো সেবা আপনি দিয়েছেন, প্রেশার বেড়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, এখন রোগী গেছে তোরা স্ট্রোক হয়ে খারাপ হয়ে গেছে, তারা বলবে যে এই ওষুধের সাইড ইফেক্ট হয়েছে, ডাক্তার সাহেব ভুল ওষুধ দিয়েছে, আমাকে বলে নাই তাহলে আমি পার্মানেন্ট মেথডে যেতাম, আমাকে বলে নাই আমি তাহলে ইনজেকশনে যেতাম, আমাকে বলে না আমি তখন বেরিয়ে যেতাম। সো এই গাইডিং প্রিন্সিপাল ফর মেডিকেল প্রফেশনাল, বি কেয়ারফুল, এগুলো আমাদের রিটেনে আসে, মুচিজের প্রায় সময় জিজ্ঞেস করে। দ্যাটস অল আজকের জন্য। আমার মনে হয় স্টেরিলিটি ইম্পর্টেন্সিতে আশা করি তোমাদের খুব বেশি আর কিছু জানতে হবে না রিটেন ভাইবার জন্য, এবং তোমরা আশা করি প্র্যাকটিক্যাল লাইফে তোমরা এই জিনিসগুলা খুব বেশি নিজেদের জন্য জানতে পারবা, জানলে এবং অ্যাপ্লিকেশন করতে পারবা। এবং গাইডিং প্রিন্সিপাল প্রফেশনালিজম হিসেবে তুমি যখন গাইনোকোলজিস্ট হবা, সার্জন হবা, তোমার জন্য এটা আরো বেশি দরকার। এবং তুমি যখন মেডিকেল অফিসার কোথাও পোস্টিং হবে, কোথাও তুমি চাকরি করবে, তখন তোমার এই কন্ট্রাসেপটিভের উপর যখন এই তুমি জ্ঞান দিবা, তখন তোমাকে এই সাইড ইফেক্ট গুলা বলতে হবে, হরমোন নিলে কি হবে, এবং ইনজেকশন নিলে কি হবে, কফারটি ইউজ করলে কি হবে, এবং স্টেরিলাইজেশন মেথড করলে কি হবে, কখন তুমি তাদেরকে থেরাপিউটিক্যালি বলবা, কখন তুমি তাদেরকে ইউজেনিক বলবা, কখন তুমি পার্মানেন্ট করে ফেলতে বলবা, এই জ্ঞান তোমার জানতে হবে। এবং তোমার কাছে যখন পেশেন্ট এসে বলবে যে আমি তো পারফরমেন্স করতে পারতেছি না, আমার তো দাঁড়ায় না, আমার তো উড্ডয়নের সমস্যা, আমার দ্রুত বুবাদিত হয়ে যাচ্ছে, আমার এই যে ইজাকুলেটরি প্রবলেম গুলো যখন তোমাকে এসে বলবে, তখন তোমাকে জানতে হবে, তার হিস্ট্রি নিতে হবে, যে তার সিফিলিস আছে, গনোরিয়া আছে, ডায়াবেটিসে পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে, সে এক্সট্রামেরিয়াল অ্যাফেয়ার ছিল, পারভার্সন আছে, আদার কোনো ডিজিজ আছে কিনা, অর্গানগুলো এক্সামিন করতে হবে, তাকে ট্রিটমেন্ট লাগলে ট্রিটমেন্ট দিতে হবে। এরপরে হচ্ছে তোমার আমরা বলছি ইম্পর্টেন্ট এবং স্টেরিলাইজেশনের মধ্যে ইম্পর্টেন্সটি যদি হয়ে যায় তাহলে এটা দেখা যায় নালিটি অফ ম্যারেজ ডিভোর্সের রেট অনেক বেশি, স্টেরিলাইজেশনে দেখা যায় অনেক পরে জানা যায়, দেখা যায় সংসার ততদিনে দেখা যায় তারা অনেক সময় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসে, হয়তো বাচ্চা দত্তক নিতে পারে, অথবা তো হচ্ছে তোমার এই যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করতে পারে, তারপর হচ্ছে তোমার সারোগেট বেবি নিতে পারে। এগুলো আমাদের কিছু মেথড আছে, আমরা পরে এগুলো তোমাদেরকে বলবো।
কিন্তু ইম্পর্টেন্ট হলে কিন্তু সংসার ভেঙে যাবে। এই জন্য আল্লাহ আমাদের জন্য সবাইকে এগুলো থেকে মানে ভালো রাখে, এবং এগুলোর জ্ঞান যদি তোমার থাকে তাহলে তোমাদের জিনিসগুলো পেশেন্ট ডিল করতে যেমন সুবিধা হবে, তোমার ফ্রেন্ড সার্কেল সবার ক্ষেত্রে আমরা পেনিসের নরমাল লেন্থ বললাম, ইরেকশনে বললাম, মোটামুটি সবার ক্ষেত্রে পার্সোনালি এক্সামিন করে দেখলা আর কি কোনো সমস্যা হচ্ছে কিনা, নিজের একটা সান্ত্বনার ব্যাপার আছে। এনিওয়ে, তো আমরা পেশেন্টদের ক্ষেত্রে এই জিনিসগুলো জানবো, রিটেন আসবে, ভাইভাতে আসবে। এতটুকুই হচ্ছে আমাদের জন্য আজকের। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার এইসব স্লাইড গুলো যদি একটু আমাদেরকে দিয়ে দিতেন। সব দেওয়া হবে ইনশাআল্লাহ, আস্তে আস্তে পড়তে থাকো। বই কিনো না এরকম কেউ আছে নাকি? বই কিনো না এরকম কেউ আছো? ঠিক আছে, আমরা স্লাইড গুলো দিব তোমাদেরকে, এগুলো আস্তে আস্তে পড়বা, সমস্যা নাই। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এখানে রোল 1 2 3 4 5 6 কোথায়? Sir, 6 are 42, sir, absent. 5 আছে স্যার। 5 কই? স্যার আমার রোল রোল নাম্বারই খুঁজে পাচ্ছি না। তুমি 5 এটা 5 দাও না। 5 না দিলে তো সিরিয়ালে আসছে না। এ কত কত অ্যাবসেন্ট? Sir, row 6 এবং 6 are 42. 6। এটা কে? আবরার জাহিন जी sir. হচ্ছে। তো क्या হবে দিস আর কথা বল। আর কে অ্যাবসেন্ট 42 এখানে তো মহিউদ্দিন। মহিউদ্দিন, তুমি কি পার্সেন্টেজ শিট দিছো? এটা তো 1 থেকে 23 করে সবগুলা। সিক্স এবং 42 না? ওকে, নেক্সট আর কোনো কোয়েশ্চেন আছে জানার আছে? এনিওয়ান এলস? ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর ইওর কাইন্ড পেশেন্স। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম।